আহ, প্রিয় পাঠক নিশ্চয়ই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে একটা ইন্টারেস্টিং বিষয় নিয়ে কথা বলবো। সেই বিষয়টি হচ্ছে চিঠি। আমরা সবাই নিশ্চয়ই চিঠি পেতে অনেক পছন্দ করি। চিঠি লিখতেও আমার মনে আছে আমরা শৈশবে চিঠি লিখতাম। প্রথম চিঠি লেখাটা শুরু হয় আমার বাবার কাছে। আমার আব্বা ঢাকায় থাকতেন এবং আম্মা শিখিয়ে দিতেন কীভাবে চিঠি লিখতে হবে, এবং সেই চিঠির একটা স্ট্রাকচার ছিল, মানে গুরুজনদের কাছে চিঠি লিখলে কীভাবে লিখতে হয়। যেমন শ্রদ্ধেয় আব্বা, আমার হাজার কোটি সালাম নেবেন, আশা করি পরম করুণাময়ের অশেষ রহমতে ভালোই আছেন, আমরাও ভালো আছি, পর সমাচার, এই যে মানে এরকম একটা ফরম্যাট ছিল, যেই ফরম্যাটটা দিয়ে শুরু করতে হতো। তো আমি চিঠি লেখাটা খুব উপভোগ করতাম। আব্বাও আমাদেরকে চিঠি লিখতেন। তারপর একটু পরে যখন বড় হই তখন তো আরও চিঠি লিখতে হতো। বিশেষ করে আমি চিঠি খুব ভালো লিখতাম, এবং এই কারণে যেটা হতো যে আমার বন্ধুদের প্রেমপত্র অনেক ক্ষেত্রে আমাকে লিখে দিতে হতো, এবং এটি নিয়ে অনেক দারুণ দারুণ অভিজ্ঞতা আছে, বিব্রতকর অভিজ্ঞতা আছে, মজার অভিজ্ঞতা আছে। হয়তো কোনো একটা সময় আমি আপনাদেরকে এই অভিজ্ঞতাগুলো বলবো। আসলে আমি ইদানিং একটা জিনিস ভাবছিলাম যে পাঠকের সঙ্গে আমি একটা ডিরেক্ট কমিউনিকেশন করতে চাই, এবং সেটা নিয়মিত ভিত্তিতে। মাঝখানে একটা বিচ্ছিন্নতা তৈরি হয়ে গেছিলো আমার দিক থেকে, আমি যেটা বলছিলাম। তো এখন সেটি করতে চাই, আপনাদের নানান ক্ষেত্রে ভাবনা আমি জানতে চাই, একই সঙ্গে সেই ভাবনাগুলো নিয়ে আমার কি ভাবনা সেটিও আমি আপনাদেরকে জানাতে চাই। তো আজকে চিঠি নিয়ে কেন আমি কথা বলছি সেটি হচ্ছে যে আমার যখন খুব মন খারাপ থাকে, খুব ফ্রাস্ট্রেটেড লাগে, তখন খুব অল্প কিছু বিষয় আমাকে মোটিভেট করতে পারে। একটা হচ্ছে আমার লেখা নিয়ে মানুষের ইতিবাচক প্রতিক্রিয়া, সেটি আমাকে আসলে খুবই মোটিভেট করে। তো সম্প্রতি বিশ্ব চিঠি দিবস যখন যাচ্ছিল তখন নানা কারণে আমি মানসিকভাবে একটু ভঙ্গুর অবস্থায় ছিলাম, একটু ডিপ্রেসড অবস্থায় ছিলাম। তো আমার কাছে মনে হয়েছিল যে ওখান থেকে উত্তরণের উপায়টা আসলে কী। তো তখন হঠাৎ করে দেখলাম যে আমার ইনবক্স জুড়ে মানে অসংখ্য মেসেজ, এবং সেগুলো চিঠি। এটি আমার কাছে অপ্রত্যাশিত ছিল। আমরা যখন অপ্রত্যাশিত কিছু পাই তখন সেটি আমাদের যেই অনুভূতি দেয়, যেই ভালো লাগা দেয়, সেটি আসলে অন্য কিছু দিতে পারে না। তো এ কারণেই সেই পাঠকদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং সেখান থেকে আমার মাথায় ভাবনাটি এসেছে। সেই চিঠিগুলোতে কিছু কিছু চিঠি এত অসাধারণ ছিল, আমার মনে হচ্ছিল যে সেই চিঠিগুলো আমি পড়ে আপনাদেরকে শোনাই। ইনফ্যাক্ট আমাকে যারা কাগজে কলমে অনেকে চিঠি লিখেন, আমার প্রকাশনীর ঠিকানায়, আপনারা আমার বইতে দেখবেন যে সেখানে আমার প্রকাশনীর ঠিকানা দেওয়া আছে। ব্যক্তিগত ঠিকানা সঙ্গত কারণেই দেওয়া সম্ভব নয়, কিন্তু আমার প্রকাশনীর ঠিকানায় কিন্তু অনেকে আমাকে চিঠি লেখেন, তারা প্রকাশকরা আবার আমাকে পৌঁছে দেন। প্রত্যেকটা বইতে আসলে সেই প্রকাশনীর ঠিকানাগুলো দেওয়া থাকে, তো ওখানে আমার নাম লিখে তারা অনেকে চিঠি লেখেন। তো এবং আমি যখন বিভিন্ন বইমেলায় যাই, অনেকে আমাকে হাতে লিখে চিঠি দেন, অনেক রং করে, দারুণ দারুণ সব চিঠি, এবং সেই চিঠিগুলো কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছি। হয়তো যখন অনেক বয়স হয়ে যাবে, বা এখনও মাঝে মাঝে মন খারাপের বিষণ্ণ দুপুরে কিংবা রাতে হয়তো সেই চিঠিগুলো মাঝে মাঝে আমি বের করে পড়ে মন ভালো করার চেষ্টা করি। তো এর চেয়ে বড় প্রাপ্তি তো আর আসলে কিছু নাই। তো সেই ভাবনা থেকে আমার কাছে মনে হলো যে যেহেতু সামনে শঙ্খচূড় উপন্যাসটির সেকেন্ড পার্ট আসছে, সেহেতু এটি নিয়ে আমি চিঠি সংক্রান্ত একটি কাজ করতে চাই। শঙ্খচূড় যারা প্রথম খণ্ড পড়েছেন, আমার বিশ্বাস তারা আসলে দ্বিতীয় খণ্ডের জন্য উন্মাতাল অপেক্ষা করছেন। এটির কারণ হচ্ছে 2023 সালে উপন্যাসটির প্রথম খণ্ড প্রকাশের পরে দ্বিতীয় খণ্ড প্রকাশের কথা ছিল 2024-এর বইমেলায়, কিন্তু অনিবার্য কারণে আমি সেটি করতে পারিনি। এটি নিয়ে আমি দুঃখ প্রকাশ করব না, এই কারণে আমার ধারণা যে অপেক্ষার ফল মধুর হয়, সুতরাং আপনারা যে অপেক্ষা করেছেন সেটির ফল মধুর হবে বলে আমার বিশ্বাস। আচ্ছা, দ্বিতীয় যেই কথাটি আমি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে যে এই উপন্যাসটি আমি যখন লিখেছিলাম তখন একটা অনুভূতি আমার হয়েছিল, আমার ধারণা আপনাদেরও এটি হয়, যে যখন বড় কোনো উপন্যাস অনেকগুলো চরিত্র থাকে এবং সেই চরিত্রগুলো তীব্রভাবে আমাদের মধ্যে দাগ কাটতে পারে, তখন সেগুলো যখন বইটি পড়া শেষ হয়ে যায় আমরা মিস করতে থাকি। আমি ছোটোবেলায় এরকম হতো যে দীর্ঘ সময় ধরে কোনো একটা বই পড়ছি, বইটির যে চরিত্রগুলো সেই চরিত্রগুলো আমার সঙ্গেই আছে, আমি যখন ঘুমাচ্ছি আমি তাদের কথা ভাবছি, আমি যখন খাচ্ছি তাদের কথা ভাবছি, মাঠে খেলতে গিয়েও তাদের কথা ভাবছি, কারণ কোনো একটা পার্টিকুলার জায়গায় হয়তো লেখাটা শেষ করে তারপরে আমি খেলতে গিয়েছি, তাই না, বা স্কুলে গিয়েছি। তো এরপর যখন বইটি পড়া শেষ হয়ে গেল তখন আমার মধ্যে এক ধরনের নিঃসঙ্গতা কাজ করে, মনে হয় আরে চরিত্রগুলো এখন আর আমার সঙ্গে নেই। তো আমি আপনাদেরকে সেই ভাবনা থেকেই আমার বিষয় যে শঙ্খচূড়ের যে চরিত্রগুলো ছিল সেই চরিত্রগুলো শক্তিশালী চরিত্র ছিল, কারণ গত 2 বছরে আমি অসংখ্য মেসেজ পেয়েছি
অনেকে দেখা হওয়ার পরে বলেছেন, আমার একবার মনে আছে আমি একবার ব্রাসেলসে গিয়েছি, তো ব্রাসেলসে যাওয়ার পরে আমি যেখানে উঠেছি ওখানে একটা আপু ছিলেন, এই আপু আমাকে জাস্ট আমি ব্যাগ অ্যান্ড ব্যাগেজ নিয়ে তার ঘরে ঢুকবো, উনি তখন আমাকে বলতেছে তোমাকে ঘরে ঢুকতে দিব না। আমি বললাম যে কেন, এত বড় জার্নি করে এলাম। পরে বললেন যে তুমি শঙ্খচূড়ের সেকেন্ড পার্ট কেন লেখো না, এই জন্য তুমি এটা না লেখা পর্যন্ত তোমাকে ঢুকতে দেবো না। সো ইটস এ সুইট ফিলিং যে এত দূর থেকে উনিও এভাবে সেটির জন্য অপেক্ষা করছেন, তো আপনারাও নিশ্চয়ই অপেক্ষা করছেন। তো আমি যেটি বলছিলাম যে এই চরিত্রগুলো আমার বিশ্বাস যে আপনাদের মনে দাগ কেটেছে, অনেকগুলো চরিত্র। সেগুলো হতে পারে প্রচলিত অর্থে নেতিবাচক চরিত্র, ইতিবাচক চরিত্র তো আমাদের ভালো লাগেই, কিন্তু আমি চাইব শঙ্খচূড় উপন্যাসের এই চরিত্রগুলোকে আপনারা আপনাদের অনুভূতি জানাবেন। আমি যখন কোনো একটি ভালো সিনেমা কিংবা টিভি সিরিজ দেখি বা একটা বই পড়ি, তখন সেই বইয়ের অনেক চরিত্রকে আমার চিঠি লিখতে ইচ্ছে করে, তাদেরকে আমার অনুভূতি জানাতে ইচ্ছে করে বা তাদের অনুভূতি জানতে ইচ্ছে করে, কিন্তু সেটি তো সম্ভব নয়। কিন্তু আপনাদের জন্য কিন্তু সেটি সম্ভব এই কারণে যে আপনারা এই চরিত্রগুলোকে, যে চরিত্রগুলো আপনাদের ভালো লেগেছে তাকে আপনারা চিঠি লিখবেন, এবং সেখান থেকে বাছাইকৃত চিঠি আমি যেহেতু রেগুলার এখন থেকে ভিডিওতে আসব, আমি সেই বাছাইকৃত চিঠিগুলোর উত্তর আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং পড়ব। আমার এই ভিডিওতে আমি পড়ব, আমি কথা দিচ্ছি আপনাদেরকে। যারা প্রকাশ করতে চান না কিন্তু অনুভূতিটা প্রকাশ করতে চান, তারা ইনবক্সে পাঠাতে পারবেন, আর যারা প্রকাশ করতে চান তারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা সেই চিঠিগুলো লিখতে পারবেন, ঠিক আছে? আরেকটি ব্যাপার সেটি হচ্ছে, যারা এখনও পর্যন্ত উপন্যাসটি পড়েননি তারা কিন্তু চাইলে এখনই উপন্যাসটি পড়া শুরু করতে পারেন, কারণ আগামী 2 মাস অলমোস্ট আপনারা এর পরের অংশটি, পরের খণ্ডটি বের হওয়ার আগ পর্যন্ত আপনারা এটি চিঠি লিখতে পারবেন। সুতরাং এখন দেরি না করে আমার মনে হয় পড়ে ফেলতে পারেন, এবং যারা পড়েছেন তারা আপনাদের অনুভূতিগুলো এই কমেন্ট বক্সে জানাতে পারেন যে শঙ্খচূড় আপনাদের কেমন লেগেছে, কারণ সেটি হয়তো যারা এখনও পড়েননি তাদেরকে উদ্দীপ্ত করবে এই উপন্যাসটি পড়তে। আচ্ছা, এবার আমার প্রশ্ন হচ্ছে বা আলোচনার বিষয় হচ্ছে যে আপনারা চিঠি কাকে লিখবেন। আপনারা চিঠি লিখতে পারবেন এই উপন্যাসের যে কোনো চরিত্রকে, কিন্তু আমাদের একটা প্রবণতা আছে, আমরা সাধারণত উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র বা যেগুলো ইতিবাচক চরিত্র বা নায়কোচিত চরিত্র সেগুলোকে আসলে চিঠি লিখতে চাই বা সেগুলো আমাদের প্রিয় হয়ে ওঠে। ডেফিনেটলি সেগুলো প্রিয় হয়ে ওঠে, কিন্তু অনেক সময় এরকমও কিন্তু হয় যে একটি নেতিবাচক চরিত্র তার চরিত্রায়নের ক্ষেত্রে এতটাই দক্ষতা দেখানো হয়েছে যে সেই চরিত্রটি নেতিবাচক হলেও সেটি আমাদের মনে দাগ কেটে যায়। এটি সিনেমার ক্ষেত্রে অনেক সময় হয়, দেখবেন যে যিনি কিনা নায়কের ভূমিকা অভিনয় করেছেন তার চেয়ে অনেক বেশি প্রমিনেন্ট হয়ে ওঠে অনেক সিনেমায় ভিলেন যাকে আমরা বলি, তাই না, তার চরিত্র কিংবা অভিনয় দক্ষতার কারণে। তা আমার কাছে মনে হয়েছে এই উপন্যাসে সেরকম অনেক চরিত্র আছে যে চরিত্রগুলো আদতে বা প্রচলিত অর্থে নেতিবাচক, কিন্তু আমার বিশ্বাস যে সেটির চরিত্রায়নের জন্য আপনাদের মনে দাগ কেটে গেছে, সেটির হয়তো অসাধারণ সব তীক্ষ্ণতা রয়েছে, দূরদর্শিতা রয়েছে, ক্যারিশম্যাটিক চরিত্র হয়ে উঠেছে। এই উপন্যাসের যে চরিত্রগুলোর কথা আমি এই মুহূর্তে মনে করতে পারি তা হচ্ছে সৃজিতা, খুবই ইন্টারেস্টিং ক্যারেক্টার, যারা পড়েছেন তারা জানেন, রহস্যময়ী এক চরিত্র, নারী চরিত্র। বিনয় আদিত্য, বিজয় আদিত্য, রানী বিভাবতী, খুবই শক্তিশালী চরিত্র আছে। অন্নপূর্ণা দেবী, অন্নপূর্ণা দেবীর চরিত্রটি আমারও খুবই পছন্দ। তিনি আসলে নেগেটিভ চরিত্র না পজিটিভ চরিত্র সেটি বলা মুশকিল। অক্ষয় আদিত্য, তারপরে আমরা বলতে পারি শৈলগিরি, গৌরী, পুষ্পলতা। পুষ্পলতা খুবই সুইট একটি ক্যারেক্টার। আরেকটি চরিত্র, যে চরিত্রটি আমার অসম্ভব পছন্দ, সেটি হচ্ছে রত্নেশ্বর ঠাকুর। আচ্ছা, এতগুলো চরিত্রের মধ্যে আমি সম্ভবত কেন্দ্রীয় চরিত্রটিকে বাদ দিয়ে দিয়েছি, যেটিকে কেন্দ্রীয় চরিত্র বলা যায়, সেটা হচ্ছে অরুণাদিত্য। অরুণাদিত্য উপন্যাসটি যখন শুরু হয় তখন সম্ভবত 15-16 বছরের একটি কিশোর, যাকে ঘটনাচক্রে তার রাজ্য যেটি চন্দ্রগড় সেটির রাজা হিসাবে দায়িত্ব নিতে হবে, কিন্তু বয়সের কোটা পূরণ না হওয়ার কারণে তাকে একটু অপেক্ষা করতে হয়, এবং ওই সময় সেই চন্দ্রগড় রাজ্য আসলে একটি ক্রিটিক্যাল মোমেন্টের মধ্য দিয়ে যায়, দুর্বল হয়ে পড়ে, চারদিকে বিদ্রোহ তৈরি হয়। তখন সেই রাজ্যকে সুসংহত কিংবা শক্তিশালী করার জন্য রানীমাতা অন্নপূর্ণা দেবী তিনি পার্শ্ববর্তী রাজ্য রায়পুরের রাজকুমারীর সঙ্গে অরুণাদিত্যের বিয়ে ঠিক করেন। রাজকুমারীর নাম হচ্ছে সৃজিতা। মজার ব্যাপার হচ্ছে সৃজিতা কিন্তু অরুণাদিত্যের চেয়ে বয়সে 5 বছরের বড়, কিন্তু শুধুমাত্র এই রাজ্যের স্বার্থে সেই বিয়েটার তিনি ব্যবস্থা করেন। এবং প্রথম দিকে যখন অরুণাদিত্যের সঙ্গে
সৃজিতার একটা যোগাযোগ তৈরি হয়। সেই যোগাযোগে আপনারা দেখবেন যে তাদের মধ্যে নানান দ্বিধা, লজ্জা, সংকোচ কাজ করে, কিন্তু একটা সময় পর তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয় এবং সেই বন্ধুত্ব একটা সময় প্রেমে পর্যন্ত গড়ায়। কিন্তু তারপরে কি অরুণাদিত্যের সঙ্গে সৃজিতার বিয়ে হয় কিনা, কিংবা কি ঘটে, এবং তারপরে চন্দ্রগড় রাজ্যের আসলে ভয়ঙ্কর সব ঘটনা ঘটতে থাকে একের পর এক, এবং সেগুলো আনপ্রেডিক্টেবল, অকল্পনীয় সব ঘটনা ঘটতে থাকে। এবং চরিত্রগুলো আমি বলবো যে আনপ্রেডিক্টেবল। আপনারা কোনো একটা চরিত্র সম্পর্কে সিদ্ধান্তে পৌঁছাতে পারবেন না। কিছুটা পরে আপনার মনে হবে চরিত্রটা বোধহয় এমন, এবং তারপর গিয়ে মনে হবে এমন। তো এ কারণে আমার কাছে মনে হয়েছে যে সবগুলো চরিত্র আপনাদের কোনো না কোনোভাবে হয়তো ইনফ্লুয়েন্স করবে। তো দ্বিতীয় খণ্ড আসছে। দ্বিতীয় খণ্ড আসার আগে আমি একটু করে বলি, সেটি হচ্ছে রত্নেশ্বর ঠাকুর হচ্ছেন এখানে একজন পুরোহিত বা শিক্ষকের মতো থাকেন। তিনি অরুণাদিত্য, যিনি কিনা বয়সে অনেক ছোট হওয়া সত্ত্বেও তাকে জীবনের অনেক কঠিন দায়িত্ব কিংবা ভয়ঙ্কর বিভৎস সব পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে সেগুলোকে ট্যাকল করতে হয়। ঠিক ওই সময়ে অরুণাদিত্য কীভাবে সেগুলোকে ট্যাকল করে, কারণ রত্নেশ্বর ঠাকুর একজন শিক্ষক, তিনি তাকে অসাধারণ সব জীবন দর্শন শেখান। ছোট্ট একটা উদাহরণ আমি দিতে পারি যে সৃজিতাকে একদিন অরুণাদিত্য জিজ্ঞেস করে, সৃজিতা, মানুষ আসলে কি করে বড় হয়, ম্যাচিউর হয়, পরিপক্ক হয়? তখন সৃজিতা বলে যে বয়সের কারণে, সময় মানুষকে বড় বানায়, পরিপক্ক বানায়। তখন অরুণাদিত্য বলে যে না, আমাকে রত্নেশ্বর ঠাকুর বলেছিলেন অন্য একটি বিষয়ের কথা, যেটি মানুষকে আসলে সত্যিকার অর্থেই বড় বা পরিপক্ক বানায়। তখন সৃজিতা বলে, কি সেটি? অরুণাদিত্য তখন বলে, সেটি হচ্ছে কষ্ট। কষ্ট মানুষকে সত্যিকার অর্থে বড় করে, পরিপক্ক করে। কথাটা কিন্তু সত্যি। আমাদের জীবনে আমরা যে যত বেশি কষ্টের সঙ্গে বসবাস করতে পেরেছি, ডিল করতে পেরেছি, তত আমরা জীবনটাকে বুঝতে শিখেছি, পরিপক্ক হয়েছি, আমাদেরকে বড় করেছে। তো এটি ছোট্ট একটি ঘটনা, যুদ্ধের সমর কৌশল থেকে শুরু করে ব্যক্তিগত জীবনের নানান বিষয় নিয়ে রত্নেশ্বর ঠাকুর অসাধারণ সব দর্শন অরুণাদিত্যকে শিখিয়েছেন, যা অরুণাদিত্যকে একজন পরিণত, সমৃদ্ধ, দূরদর্শী মানুষে পরিণত করেছে। তার বয়সের আগেই হচ্ছে তাকে অনেক বড় করে ফেলেছে। উপন্যাসের একটা জায়গায় গিয়ে আমি একটু বলি, এটা স্পয়লার না, আপনারা পড়তে গেলে তারপর আনন্দ পাবেন। একটা সময় গিয়ে অরুণাদিত্যের সঙ্গে একটি মেয়ের বিয়ে হয়। মেয়েটির নাম হচ্ছে পুষ্পলতা। কিন্তু সেই পুষ্পলতার সঙ্গে অরুণাদিত্যের কিন্তু দেখা হয় না, অর্থাৎ না দেখা হয়ে তাদের বিয়ে হয়। তারা জানে না যে তারা, মানে এই যে চিঠির কথা বলছে, এখানে কিন্তু চিঠি আছে, পুষ্পলতার চিঠি আছে, পুষ্পলতার চিঠি লেখে অরুণাদিত্যকে, কিন্তু সেই চিঠিটা অরুণাদিত্য আসলে পড়ার সুযোগ পায়নি, সম্ভবত, আমি ভুলে গেছি। তো সেই অরুণাদিত্যের সঙ্গে পুষ্পলতার দেখা হয় উপন্যাসের, শঙ্খচূড় উপন্যাসের প্রথম খণ্ডের শেষ পাতায় এসে। কিন্তু যখন তাদের দেখা হয় তখন তাদের দুজনের জীবনই দাঁড়িয়ে আছে এক মৃত্যুর মুখোমুখি, কিন্তু তারা কেউ দুজনকে চেনে না। তারা দুজনের কাছে অচেনা, অথচ দুজনকে দেখছে, কথাও বলছে, কিন্তু তারা জানে না তারা পরস্পরের স্বামী স্ত্রী। এবং ওই সময়ে পুষ্পলতার সামনেও এক নৃশংস মৃত্যুর হাতছানি, এক ভয়ঙ্কর পরাজয়, শোচনীয় পরাজয়ের হাতছানি। একইভাবে অরুণাদিত্যেরও। আমি শেষের প্যারাটা আপনাদেরকে একটু পড়ে শোনাতে পারি, তাহলে আপনারা বুঝবেন যে ঘটনা কী হয়েছিল। সেটি হচ্ছে, পুষ্পলতা জুরি গাড়িতে উঠল। তার পাশে বসে আছে বলশালী এক লোক। হারাধন এখনও আসেনি। সে ভোলার বিরুজুর সঙ্গে কি এক জরুরি বৈঠকে বসেছে। বৈঠক শেষ হলেই চলে আসবে, তারপর যাত্রা শুরু করবে বজরার উদ্দেশ্যে। কিন্তু অতক্ষণ কেন অপেক্ষা করবে পুষ্পলতা? সে তো চাইলে এখনই তার হাতের ছোড়াটা বিধিয়ে দিতে পারে নিজের বুকে। পুষ্পলতা দিল। তার পাশের লোকটা কিছু বুঝে ওঠার আগেই হাতটা নড়ে উঠল পাশের লোকটাও। পুষ্পলতার তীব্র চিৎকারে ভেঙে গেল রাতের নৈশব্দ। সেই নৈশব্দের চিৎকার শোনা গেল আরও একটি কণ্ঠের। কণ্ঠটি যুবরাজ অরুণাদিত্যের। সিঁড়িঘর থেকে বেরিয়ে জলের কুয়োর ধারে গিয়েছিল সে। সে অন্ধকারে কেউ একজন তাকে আচমকা চেপে ধরল পেছন থেকে, তারপর আমূল বিদ্ধ করে দিল তার হাতের ভয়ঙ্কর তীক্ষ্ণ ধারালো খঞ্জরখানা। খঞ্জরের গা বেয়ে নেমে আসতে লাগলো টকটকে লাল রক্ত, আর সেই রক্তের সঙ্গে নেমে আসতে লাগলো তীব্র ভয়, হিমশীতল যন্ত্রণা, মৃত্যু চিৎকার। এখানে সেই উপন্যাসটি শেষ হয়েছে, যেখানে পুষ্পলতা এবং অরুণাদিত্য মুখোমুখি, কিন্তু তারা কেউ কাউকে চিনছে না, অথচ দুজনের জন্য এক বিভীষিকাময় পরিণতি অপেক্ষা করছে।
তো আশা করছি যারা পড়েছেন তারা এর পরের অংশটুকু জানার জন্য রুদ্ধশ্বাসে অপেক্ষা করছেন, আর যারা পড়েননি তারা এক্ষুনি পড়ে ফেলতে পারেন। আর আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম আমি, যারা পড়েছেন বা পাঠ প্রতিজ্ঞার অপেক্ষায় রইলাম। তারা ইভেন আরও একটি কাজ আপনারা করতে পারেন, যে এই উপন্যাস থেকে আপনাদের প্রিয় উক্তিগুলো আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে দিতে পারেন। আপনাদের জন্য অসংখ্য শুভকামনা। একটা কথা বলিনি, নির্বাসন নিয়ে আমি অনেক গত 5 বছর 6 বছর আগে প্রকাশিত একটি বই, এই প্রযুক্তিগত উৎকর্ষের যুগেও হচ্ছে মানুষ এত আগ্রহ নিয়ে অপেক্ষা করছে সেটির দ্বিতীয় খণ্ডের জন্য, বা সেটি নিয়ে এখনও মতামত জানাচ্ছে। এটি একজন লেখক হিসাবে আমার জন্য অভাবনীয় প্রাপ্তি। কিন্তু আমি এটুকুও বলতে চাই যে নির্বাসনের দ্বিতীয় খণ্ড লেখার কোনো ইচ্ছে আমার ছিল না। হ্যাঁ, এমন না যে মাঝে মাঝে লোভ হয় না। আপনারা যখন মানে ভয়াবহ রকমের আগ্রহ দেখান, অনুরোধ করেন, তখন মাঝে মাঝে একটা লোভ হয়, কিন্তু এখনও পর্যন্ত সেই লোভটিকে আমি সংবরণ করতে পেরেছি। তবে এটি আমার জন্য প্রাপ্তি যে নির্বাসনী এখনও আপনারা যে ভালোবাসা আমার প্রতি দেখিয়ে যাচ্ছেন, এটির জন্য অশেষ কৃতজ্ঞতা। আর আমি কিন্তু আপনাদের চিঠির অপেক্ষায় থাকবো। আপনারা চিঠি লিখতে শুরু করুন শঙ্খচূড় উপন্যাসের চরিত্রগুলোকে, কিংবা শঙ্খচূড় নিয়ে আপনাদের অনুভূতি জানান, কিংবা লিখতে থাকুন শঙ্খচূড়ের পড়া আপনার সবচেয়ে সেরা উক্তিগুলো। ভালো থাকুন, সুন্দর থাকুন, নিরাপদে থাকুন। অনেক শুভকামনা।